নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 9ই মার্চ অর্থাৎ শনিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা। কোনটা মানব আমরা? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান? কোনটা মানব? তাদেরকে আর কি তার প্রমাণ চান তাদের কাছে? আর কত নিচে নামাবেন সন্দেশখালীর মানুষদের? কিছুই যদি না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশখালীর মা বোনদের সঙ্গে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না? কেন কেন সেখানটাই গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে? কেন? আমি তো বলে দিয়েছি আরেকটা অনুপম হবে, এই আমাদের কেসটা হবে, অনুব্রত হবে। এটাই মমতা ব্যানার্জির চরিত্র। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল, অনুব্রত ছাড়া তো সে চলতোই না বীরভূমে। এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে, দিদি কি একবার তাদের কথা স্মরণ করে? শেখ শাহজাহান এখন তার বোঝা হয়ে যাবে। শেখ শাহজাহানরা বোঝা, যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, এবার বোঝা হবে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে। এক শাহজাহান গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে কিছু যায় আসে না। এক কেসটা গেলে হাজার কেসটা আসে, এক শাহজাহান গেলে হাজারটা শাহজাহান দলে মজুদ আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে। সকালে কি বলবেন প্রধানমন্ত্রীর শপথ? দেখুন, একদিকে প্রধানমন্ত্রী বা বিজেপি বলছে যে আমরা নতুন দেশ বানিয়ে ফেলেছি, পৃথিবীতে উন্নত দেশের তালিকায় আমরা ঢুকে যাচ্ছি, মানুষের অভাব মিটে গেছে, রুটি রুজির সব সমস্যা মিটে গেছে, ঘরে ঘরে আজকে খুশি আনন্দ, মা বোনেরা সবাই মোদি মোদি করছে, মোদি ভারতবর্ষের সব পরিবারের হৃদয় দখল করে নিয়েছে। তা যদি হয় তাহলে সেই মোদির এত ভ্রমণ কেন? সেই আত্মবিশ্বাস যদি থাকে তাহলে মোদির এত ভ্রমণ কেন, এত প্রচার কেন? মোদি নিজে সকলকে বলছে আত্মনির্ভর হও, কিন্তু মোদি নিজে আত্মনির্ভর হতে পারছে না। কারণ উনি জানে যে আজ পর্যন্ত যা করা হয়েছে সেটা মিথ্যার ফানুস ছাড়া কিছু নয়। মানুষের অভাব বাড়ছে, মানুষের বেকারত্ব বাড়ছে, মানুষের দারিদ্রতা বাড়ছে, মানুষের মধ্যে আর্থিক বৈষম্য বাড়ছে। রাহুল গান্ধী তাই বলেছে যে আমরা চাকরির অধিকার আইনি অধিকার দিব। যেমন কাজের অধিকার আইনি অধিকার 100 দিন, খাদ্যের অধিকার আইনি অধিকার, খাদ্য নিরাপত্তা আইন, ঠিক তেমনি চাকরির অধিকার আইনি অধিকার। সেই মর্মে রাইট টু অ্যাপ্রেন্টিস, অর্থাৎ একটা ছেলে একটা যুবক কলেজ পাস করলে সঙ্গে সঙ্গে সেই বছর থেকে বছরে 1 লক্ষ টাকার স্টাইপেন্ড দিয়ে তাকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে যাবে, যাতে ট্রেনিং শেষ করে সে পার্মানেন্ট চাকরি পেতে পারে। একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এই ভারতবর্ষের বুকে, যেটা শুধুমাত্র পৃথিবীতে জার্মানিতে আছে। সেই প্রকল্প ভারতবর্ষে নিয়ে আসছে। 30 লক্ষ বেকার যুবকের চাকরি পড়ে আছে ভারতবর্ষের বিভিন্ন দপ্তরে, সেটাকে পূর্ণ করবে। ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে সেখানকার বেকার যুবকদের যাতে স্টার্ট আপ অর্থাৎ নতুন করে উদ্যোগ গ্রহণ করতে পারে, তার জন্য আলাদা করে কোষ, স্টার্ট আপ কোষ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের আইনি গ্যারেন্টি দেওয়া হচ্ছে। এগুলো সমস্ত বৈপ্লবিক সিদ্ধান্ত। যেমন করে মনরেগা 100 দিনের কাজ ভারতবর্ষের মানুষের আর্থিক বৈষম্য দূর করে দিয়েছিল, ভারতবর্ষের ঘরে ঘরে রুটি রুজির স্বপ্ন দেখিয়েছিল। খাদ্য সুরক্ষা আইন যেমন ভারতবর্ষের কোটি কোটি মানুষকে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করেছিল কংগ্রেসের নির্বাচনের আগের প্রতিশ্রুতি অনুযায়ী, ঠিক তেমনভাবে প্রত্যেক বেকার যুবকের চাকরি এই সেন্সে নয় যে পার্মানেন্ট চাকরি এই সেন্সে যে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ স্কুল কলেজ পাস করার সঙ্গে সঙ্গে হয় সরকারি কোম্পানি কিংবা প্রাইভেট কোম্পানি তাদেরকে 1 লক্ষ টাকা বছরে দিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এটা আইন, এবং তার জন্য
কোনো প্রাইভেট কোম্পানি যদি এগিয়ে আসে, কেন্দ্র তাকে একইভাবে টাকা দেবে। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, ভাবাই যায় না। আমার বিরুদ্ধে দু ধরনের আগ্রাসন আছে, একটা রাজনৈতিক আর একটা উন্নয়নমূলক। রাজনৈতিক আগ্রাসন সেটা হচ্ছে আমাদেরকে দুর্বল করা, পুলিশ প্রশাসন বঞ্চিত করবার যা যা হাতিয়ার আছে সব ব্যবহার করো। আর উন্নয়নমূলক আগ্রাসন হচ্ছে এটা যে আমি বছরের পর বছর সংসদ তহবিলের টাকা খরচ করতে পারি না, বছরের পর বছর। শুনলে অবাক হবেন যে প্রত্যেকটা জেলায় পঞ্চায়েত এবং পৌরসভায় সরকারের টাকা কিভাবে খরচ হয়, কেন্দ্র অথবা রাজ্য, সেটাকে মনিটর করার জন্য, দেখভাল করার জন্য, ভালো মন্দ বিচার করার জন্য একটা দিশা কমিটি বলে একটা কমিটি আছে। আমি সেই দিশা কমিটির চেয়ারম্যান প্রায় 12 বছর। আজ পর্যন্ত দিশা কমিটির মিটিং ডাকা হয়নি, তার একটাই কারণ, অধীর চৌধুরী চেয়ারম্যান। আর দিশা কমিটির মিটিং ডাকা হলে চৌর্যবৃত্তি এই জেলা সব ধরা পড়ে যাবে, কারণ আমি ঘটনাচক্রে সেই দিশা কমিটির চেয়ারম্যান। সেই কারণে এখানে আমার সেক্রেটারি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়মে, আমি চেয়ারম্যান, সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাকে বললে দিশা কমিটি মিটিং ডাকার তার হিম্মত হয় না। একবার একটা ডিএমের হিম্মত হয়েছিল, তাকে তার পরের দিন ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। ফলে দিশা কমিটির মিটিং না ডাকার কারণে, সেই সুযোগ না পাওয়ার কারণে মুর্শিদাবাদ জেলা জুড়ে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পৌরসভা, 100 দিনের কাজ থেকে গৃহ নির্মাণ, সর্বত্র যে ব্যাপক দুর্নীতি হচ্ছে তার অনুসন্ধান করবার সুযোগ থেকে আমি বঞ্চিত। মানে ওটা কমিটি কোনো মিটিংই ডাকা হয় না। দ্বিতীয় কথা, এর আগে সংসদ তহবিলের টাকা খরচ করার যে বিধি ব্যবস্থা ছিল সেটা এই রকম: সাংসদ এখানকার জেলা প্রশাসনকে অর্থাৎ ডিএমকে বলবে আমার এই কাজ আমি করতে চাই, ডিএম তার দপ্তরকে বলে তার এস্টিমেট তৈরি করবে, কখনো আমরা এস্টিমেট করে দিলে ভেটিং করত। গোটা প্রক্রিয়াটা শুধুমাত্র প্রশাসন নির্ভর ছিল। ফলে বুঝতেই পারছেন অধীর চৌধুরী এমন কোনো কাজ করুক যাতে মানুষ বলে যে উন্নয়ন হচ্ছে, এমন কাজ নিশ্চয়ই তৃণমূল এবং তৃণমূলের সাথী হিসাবে প্রশাসন করবে না। তার জন্য আমার বছরের পর বছর টাকা আমি খরচ করতে পারিনি। আপনারা হয়তো অনেকে জানেন না, সংসদ তহবিলের যে টাকা যেটা বরাদ্দ হয় সেই টাকাটা কখনো ফেরত যায় না, যেটাকে বলা হয় নন ল্যাপসেবল ফান্ড, সে টাকা ফেরত যায় না। যারা সরকারি দলের এমপি তারা যখন খুশি টাকা খরচ করতে পারে, কারণ ডিএম তাদের হাতে, প্রশাসন তাদের হাতে। আর আমি মনে করলেও খরচা করতে পারবো না, এবং বছরের শেষে দেখা যাবে, ভোটের সময় প্রমাণ করবে যে এমপি টাকা খরচ করতে পারেনি, তাকে ভোট দিয়ে লাভ কি। গতবারের নির্বাচনে এইভাবেই আমি টাকা খরচ করতে না পারার জন্য অকর্মণ্য এমপি প্রমাণ করার চেষ্টা তৃণমূল পার্টির পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু পিছনের রহস্যটা হচ্ছে এইটা, যে যেহেতু আমার টাকাটা আমার পকেটে আসে না, জেলা প্রশাসনের মাধ্যমে খরচ করতে হয়, তাদেরকে বলতে হয় তারা খরচা করবে না, নানা বাহানায় সেটাকে খরচা করবে না, কারণ দিনের শেষে দেখাবে অধীর চৌধুরী কাজ করতে পারে না। এই বিষয়টা বারবার আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টিগোচরে, পার্লামেন্টের দৃষ্টিগোচরে এনেছি বিরোধী দলের এমপি হিসাবে। তাই মানুষের টাকা খরচ করার অধিকার আমার কেড়ে নেওয়া হয়েছিল। এবার কেন্দ্রের থেকে একটা মেকানিজম তৈরি করা হয়, একটা প্রক্রিয়া তৈরি করা হয়, সেটা হচ্ছে পোর্টাল সিস্টেম। অর্থাৎ একটা পোর্টালে এমপি তার মতন করে প্রকল্প জমা দেবে,
জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে এমপির যে নোডাল এজেন্সি, অর্থাৎ এমপি যাকে বলবে যে এই লোকটার মাধ্যমে বা এই সংস্থার মাধ্যমে বা এই কোম্পানির মাধ্যমে আমরা কাজ করাতে চাই, তার কাছ থেকে জেলা শাসক জেনে নেবে কি কি কাজ এবং সেই কাজের বরাদ্দ কত এবং যে টাকাটা বরাদ্দ করা হচ্ছে সেটা যথেষ্ট কিনা, যাকে বলে ফিজিবিলিটি রিপোর্ট। সেই ফিজিবিলিটি রিপোর্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাইবে, নোডাল এজেন্সি এমপি যাকে ঠিক করবে সে তাকে সরবরাহ করবে। গোটা প্রক্রিয়াটা কতদিন? 45 দিনের। এটা নিয়ম করে দিয়েছে, পোর্টাল সিস্টেম এসে গেছে। ডিএম এর যে অধিকার যে ক্ষমতা আগে ছিল সেটাকে সংকুচিত করা হয়েছে পোর্টাল সিস্টেমে আসার পর, কিন্তু তাতেও রেহাই নেই। কারণটা কি? এই যে বললাম যে 45 দিনের মধ্যে আমি কি চাইছি আর আমি যাকে যে কোম্পানিকে বলছি যে তুমি ডিএমকে সাহায্য করো, সে কত তাড়াতাড়ি সমস্ত কাগজপত্র খরচ জমা দিচ্ছে, তার ফিজিবিলিটি রিপোর্ট, অর্থাৎ সেই প্রকল্পটা ঠিক না বেঠিক, করা সম্ভব কি সম্ভব না, তার সমস্ত রিপোর্ট জমা দেবে, তারপর ডিএম উত্তর দেবে। টোটালটার মধ্যে 45 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফলে আমি আমার কাজের ইচ্ছা জানিয়ে দিয়েছি পোর্টালের মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। সেই রকমই একটা পোর্টালের মাধ্যমে আমার প্রস্তাবিত কাজ হোতা সাঁকো। একমাত্র সেইখানটাতে দেখলাম এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপত্তি করেনি, কিন্তু আমার এখনো পর্যন্ত 30 থেকে 35টা প্রকল্প, বেশিরভাগ জলের প্রকল্প, সেই জলের প্রকল্পগুলোকে এ বাহানা সে বাহানা করে আটকে দেওয়া হচ্ছে। আমার কয়েক কোটি টাকা আটকে রাখা হয়েছে এবং তৃণমূলের নেতৃত্বের নির্দেশে এই কাজটা করা হচ্ছে। আমার সাংসদ তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। আমি এখানকার দীর্ঘদিনের এমপি, তাই ভোটের মুখের টাকা খরচ করে আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই না। যখন যা সুযোগ আমি তখনই কাজ করতে চাই। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।